রাজনীতিতে বেগম খালেদা জিয়া ছিলেন শালীনতার প্রতীক। অন্যায়ের সাথে আপোষ না করে হয়ে ওঠেন আপোষহীন নেত্রী। নাগরিক শোক সভায় বিশিষ্টজনেরা। জামায়াতের 11 দলীয় জোটে থাকছে না ইসলামী আন্দোলন। 268 আসনে এককভাবে ভোটে অংশ নেওয়ার সিদ্ধান্ত দলটির। রাজনীতিতে বেগম খালেদা জিয়া ছিলেন শালীনতার প্রতীক। পরিমিতিবোধ আর মার্জিত ভাষার জন্য তিনি ইতিহাসের অনন্য অবস্থানে থাকবেন। কোনো অন্যায়ের সঙ্গে আপোষ না করায় বেগম জিয়া হয়ে ওঠেন আপোষহীন নেত্রী। রাজনৈতিক প্রতিহিংসার শিকার জননন্দিত এ নেতা তার জীবনে কখনো প্রতিহিংসার রাজনীতি করেননি। বেগম খালেদা জিয়ার নাগরিক শোক সভায় এসব কথাই স্মরণ করেন দেশের বিশিষ্ট নাগরিকরা। শুক্রবার দুপুরের পর থেকেই বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভায় অংশ নিতে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জড়ো হন বিশিষ্ট নাগরিকরা। She knew that every technical advice has to be judged in the context of national reality, national necessity and the global context. এ সময় 3 বারের সাবেক প্রধানমন্ত্রীর স্মরণে বক্তব্য রাখেন তারা। অনেক গুণ তার ছিল, তার সবচেয়ে বড় গুণ ছিল তিনি বলেছিলেন তিনি সাহসী এবং তিনি দেশপ্রেমিক, দেশকে তিনি ভালোবাসেন। বলেন তার সংগ্রামী জীবনে বারবার রাজনৈতিক প্রতিহিংসার শিকার হলেও তিনি কখনোই প্রতিহিংসার রাজনীতি করেননি। তাকে যে ভিক্টিমাইজ করা হয় নানানভাবে সেই পর্বটা, কিন্তু আমার কাছে মনে হয় যে তার এই যে দুইটা পর্ব, প্রথম দিকের যে উত্থান পর্ব, সেখানে কিন্তু তাকে আমরা সবাই জানি, সবাই বলেন যে তিনি আপোষহীন নেত্রী। আর এ কারণেই বেগম খালেদা জিয়া হয়ে ওঠেন রাজনীতিতে শালীনতার প্রতীক। এই যে খালেদা জিয়ার যে শেষ বাণী, জ্ঞান ভিত্তিক সমাজ, আমরা যেন এটা অন্তরে সবার ভেতরে আমরা উপলব্ধি করি। দ্য ফিউচার অফ বাংলাদেশ ডিপেন্ডস অন এ নলেজ বেসড সোসাইটি। বিশিষ্ট নাগরিকরা বলেন পরিমিতি বোধ, মার্জিত ভাষা এবং সম্মোহনী ক্ষমতার কারণে ইতিহাসে সব সময়ই অনন্য হয়ে থাকবেন বেগম খালেদা জিয়া। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। এ বিষয়ে আরো জানাতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, আপনাকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নির্বাচিত সংবাদে। আপনি তো দুপুরবেলা থেকেই ছিলেন সংসদ ভবনের দক্ষিণ প্লাজার ওখানে, এবং সমাজের বিশিষ্ট নাগরিকরা তারা যোগ দিয়েছিলেন এই শোক সভায়। আপনার কাছে জানতে চাইবো যে তাদের কথার মাধ্যমে যে বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে যে কথাগুলো উঠে এসেছে সেটি নিয়ে বিস্তারিত জানাবেন। বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এই যে নাগরিক শোক সভা, এটি একেবারেই যদি বলি যে খুবই গাম্ভীর্যপূর্ণভাবেই সমাপ্ত হয়েছে, শেষ হয়েছে। এখানে সমাজের বিশিষ্টজন অর্থাৎ বিভিন্ন শ্রেণী পেশাজীবীর লোকজন এখানে উপস্থিত ছিলেন, এখানে বক্তব্য করেছেন। যদি বলি যে যদি আসলে পেশাগতভাবে যদি বলি উল্লেখ করি আপনাকে, সেটি হচ্ছে যেমন শিক্ষক, সাংবাদিক, গবেষক, আইনজীবী, সাবেক কূটনীতিক, অর্থাৎ এই শ্রেণী পেশার মানুষগুলো এখানে উপস্থিত হয়েছিলেন, তারা কথা বলেছেন। যে বিষয়গুলো আসলে মূলত উঠে এসেছে আজকের এই নাগরিক শোক সভায় বেগম খালেদা জিয়াকে নিয়ে বা তার স্মরণে, সেখানে যে বিষয়গুলো, তার যে বর্ণাঢ্য রাজনৈতিক যে জীবন আছে, সেই সঙ্গে তার যে আসলে এই যে ত্যাগ তিতিক্ষা গণতন্ত্রের পেছনে, তার রাষ্ট্র পরিচালনা, অর্থাৎ এই যাবতীয় বিষয়গুলো কিন্তু আসলে উঠে এসেছে। এখানে যে কথাগুলো বিশিষ্টজনরা আসলে বলার চেষ্টা করেছেন যে অর্থাৎ আমাদের যে এই যে পরিস্থিতি, রাজনৈতিক যে অবস্থা, যে সংকটের কথাগুলো এখন বলা হচ্ছে, তাতে করে একরকম অন্যরকম একটু পাথেয় হতে পারে বেগম খালেদা জিয়ার যে এই যে বর্ণাঢ্য যে রাজনৈতিক জীবন, অর্থাৎ 41 বছরের যে রাজনৈতিক কেরিয়ার তার মানে এই যে ছিল, অর্থাৎ সেখান থেকে অর্থাৎ বাংলাদেশকে যদি এখন এই মুহূর্তে মানে বাংলাদেশকে ভালো রাখতে হয়, তাহলে বেগম খালেদা জিয়াকে ধারণ করতে হবে। আমরা এমনও কথা বিভিন্ন বিশিষ্টজনদের কাছ থেকে তাদের বক্তব্যে উঠে এসেছে। যেমন আপনি খবরে যেটি বলছিলেন যে তার যে পরিমিতি বোধ, তার যে শালীনতা, এই বিষয়গুলো কিন্তু বারবার উঠে এসেছে। আমরা এমনও দেখেছি যে সরকারের অর্থাৎ অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টার কথা যদি বলি, আসিফ নজরুল, তিনিও কিন্তু তার বক্তব্যে বলছিলেন যে বেগম খালেদা জিয়া মানুষের কিভাবে অন্তরে জায়গা করে নিয়েছে, হৃদয়ে জায়গা করে নিয়েছে। তিনি আবার উদাহরণস্বরূপ বলছিলেন যে আরেক নেত্রী আসলে বিতাড়িত হয়েছেন এই ভূমি থেকে, এমনটাও কিন্তু উদাহরণ হিসেবে তিনি নিয়ে এসেছেন। এইরকম
যদি বলি আসলে নাম ধরে ধরে যদি বলি তাহলে অনেকগুলো কথাই আসলে বলা যাবে, কিন্তু মোটা দাগে যে বিষয়গুলো আসলে উঠে এসেছে, এক ধরনের স্মৃতিচারণ এখানে বিশিষ্ট নাগরিকরা করেছেন, সেই সঙ্গে বারবারই বলার চেষ্টা করেছেন যে বাংলাদেশের যে রাজনৈতিক যে অবস্থাটি রয়েছে তাতে করে আগামীর যে রাজনীতির কথা বলা হচ্ছে, নতুন বাংলাদেশের কথা যে বলা হচ্ছে, অর্থাৎ এই যে নতুন সমাজ বিনির্মাণের কথা যে বলা হচ্ছে, সেই বিষয়গুলোর সঙ্গে অবশ্যই বেগম খালেদা জিয়ার যে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ছিল, অর্থাৎ তার যে এই যে এক ধরনের দৃঢ় চেতা, মানে গণতন্ত্রের প্রশ্নে এবং মানে সব মিলিয়ে সেটি আন্তর্জাতিক যেটি একটি বিষয় আছে, অভ্যন্তরীণ রাজনীতিতে যে বিষয়গুলো আছে, অর্থাৎ সেই কথাগুলোই কিন্তু আসলে বারবার ঘুরে ফিরে আমরা দেখেছি এখানে উঠে এসেছে। সবার মুখে একটি কথাই আসলে আমরা বারবার দেখেছি যে এই যে বাংলাদেশের যে মানে রাজনৈতিক ইতিহাসে যে একটি মাইল ফলক, একটি অধ্যায় বেগম খালেদা জিয়ার, সেই অধ্যায়টিকে আসলে ধারণ করা, এই অধ্যায়টিকে ধারণ করার কথাই বারবার বলা হচ্ছে। অর্থাৎ আগামী বাংলাদেশের সমাজের প্রতিনিধিরা বেগম খালেদা জিয়াকে নিয়ে বিভিন্ন ধরনের স্মৃতির রোমন্থন করেছিলেন, আপনি জানাচ্ছিলেন তার রাজনৈতিক জীবন নিয়েও বিভিন্ন ধরনের কথা জানাচ্ছিলেন। একটু আপনার কাছে জানতে চাইবো যে সেখানে তো তারেক রহমান সপরিবারে যোগ দিয়েছিলেন, তারেক রহমান বা বেগম জিয়ার পরিবারের পক্ষ থেকে কেউ কোনো ধরনের কথা বলেছেন কিনা, বা বেগম খালেদা জিয়াকে নিয়ে কোনো স্মৃতিচারণ করেছেন কিনা জানতে চাইবো। ঈশিতা, যেহেতু এই আয়োজনটি ছিল হচ্ছে নাগরিক সমাজের ব্যানারে, তো সেই জায়গা থেকে আমরা আগেই যে তথ্যটি দিচ্ছিলাম দর্শকদেরকে, সেটি হচ্ছে যে এটি আগেই বলা হয়েছিল যে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ থাকবেন, রাজনীতিকরাও থাকবেন, এবং বিএনপির অর্থাৎ যে এই যে বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যরাও থাকবেন, এমনটা সেই জায়গা থেকেই মূলত হচ্ছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সহ তার পরিবারের সদস্যরা এখানে উপস্থিত ছিলেন, কিন্তু কোনো ধরনের বক্তব্য তারা আসলে এখানে দেননি। এমনকি অন্যান্য যে রাজনৈতিক দলের প্রতিনিধিরাও এখানে উপস্থিত ছিলেন, তারাও কিন্তু আসলে বক্তব্য দেননি। অর্থাৎ বক্তব্য এই পর্বটি রাখা হয়নি, এটি বারবারই আসলে এই নাগরিক সমাজের যে ব্যানার থেকে মূলত নাগরিক শোকসভার যে আয়োজনটি ছিল, সেখানে আগে থেকেই এটি বলা ছিল যে এই অনুষ্ঠানটি বা এই শোকসভাটি একেবারে একটি শোক আবহের মধ্য দিয়ে, একটি ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে তারা এই অনুষ্ঠানটি আসলে শেষ করতে চায়। এটি একেবারে অরাজনৈতিক একটি অনুষ্ঠান হবে, এমন কথাগুলি বারবার বলা হচ্ছিল, যে কারণে অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধি সহ শুরু করে বিএনপি চেয়ারম্যান এখানে উপস্থিত ছিলেন তারেক রহমান, কিন্তু তাদের আসলে কোনো বক্তব্য এইখানে আসলে ছিল না, এমনটি আসলে বলা হয়েছে। মোটা দাগে যে একটি অবস্থা বলা যায় যে নাগরিক শোকসভা এই বেগম খালেদা জিয়ার স্মরণে সেটি একেবারেই খুবই সুশৃঙ্খল সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে, এবং যে কথাগুলো বিশিষ্ট নাগরিক পেশাজীবীদের কাছ থেকে আসলে উঠে এসেছে, মোটা দাগে আসলে বলতে গেলে সেটি আসলে বলা যায় যে বেগম খালেদা জিয়ার যে আদর্শ, যেটি তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন, এই দেশকে ভালোবাসতেন, অর্থাৎ তিনি বিশেষ করে বেগম জিয়ার যে কিছু বক্তব্য যে সেটিও কিন্তু এখানে উদ্ধৃত হয়েছে, অর্থাৎ তিনি যে এই দেশের মানুষকে, এই দেশের মাটি যে তার শেষ ঠিকানা, এই বিষয়গুলো কিন্তু বারবার উদ্ধৃত হচ্ছিল এই বিশিষ্ট নাগরিকদের কাছ থেকে, এবং তারা সেই কথাটি বলেছেন যে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজ সময় দেওয়ার জন্য। জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোট থেকে বেরিয়ে যাওয়ায় ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। জাতীয় নির্বাচনে 268 আসনে এককভাবে লড়ার ঘোষণাও দিয়েছে দলটি। জোটে ভাঙার পেছনে জামাত ইসলামীর কর্মকাণ্ডকে দায়ী করলেও দলের মুখপাত্র জানান, এখনই বিএনপি বা জাতীয় পার্টির সঙ্গে জোটে যাচ্ছে না দলটি। বৃহস্পতিবার অনেকটা নাটকীয়ভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য আসন ফাঁকা রেখে 253 আসনে সমঝোতা ঘোষণা দেয় 11 দলীয় নির্বাচনী ঐক্যজোট। যদিও এক প্রশ্নের জবাবে জামাতে আমির জানিয়েছেন জোট ভাঙনের আভাস নেই। তবে শুক্রবার দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন জানায় 11 দলের জোটে থাকছে না তারা, তবে নির্বাচনে অংশ নিচ্ছে এককভাবে। এ সময় 268টি আসনে প্রার্থিতা নাম ঘোষণা করা হয়। আমাদের যেহেতু 268 আসনে ক্যান্ডিডেট আছে এবং আমরা আশাবাদী গোটা বাংলাদেশের 300 আসনেই আমাদের পক্ষের ক্যান্ডিডেট থাকবে ইনশাআল্লাহ। জোট ভাঙনের পেছনে জামাত ইসলামীর কর্মকাণ্ডকে দায়ী করে নির্বাচন এককভাবে অংশ নেয়ার ঘোষণা দেন ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর রহমান। এখন যারা প্রধান শক্তি, তারাই যদি ইসলামের সুমহানী আদর্শ থেকে ভিন্ন দিকে চলে যায়, তারা যদি ইসলামী আইনের প্রতি তাদের আস্থা না থাকে, তাহলে আমরা যে কর্মী সমর্থক নিয়ে সারা দেশে ইসলামের পক্ষে কাজ করে যাচ্ছি, এই স্বপ্নই থেকে যাবে। তবে জোট ভাঙলেও এখনো বিএনপি বা জাতীয় পার্টির সঙ্গে জোট গঠনের সম্ভাবনা নেই বলেও জানান দলটির নীতি নির্ধারণী পর্যায়ের এই নেতা। আমাদের নীতি আদর্শ এবং লক্ষ্যের সাথে যাদের মিল হবে, তাদের সাথে সহযোগ্য ক্যান্ডিডেট, তাদেরকে আমরা ইনশাআল্লাহ সমর্থন দিব।
বাকি ৩২ আসনে ইসলামী আন্দোলনের আদর্শের সাথে যাদের মিল থাকবে তাদেরকেই সমর্থন দেওয়ার কথাও জানানো হয়। তুষার আহমেদ, ডিবিসি নিউজ। এ বিষয়ে বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান আল মামুন। হাসান আল মামুন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের নির্বাচিত সংবাদে। আপনি তো ইসলামী আন্দোলন বাংলাদেশের সেই সংবাদ সম্মেলনে ছিলেন। তারা ঘোষণা দিয়েছে জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোট থেকে বেরিয়ে আসার, এবং তারা এও ঘোষণা দিয়েছে এককভাবে 268 আসনে ভোটে লড়ার একটা ঘোষণা দিয়েছে। আপনার কাছে জানতে চাই যে এই যে জামাতের যে নেতৃত্বাধীন 11 দলীয় জোট, এটি থেকে বেরিয়ে আসার প্রধান কারণ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ কি বলছে? জি, আপনাকে ধন্যবাদ। যেমনটা বলছিলেন, আসলে দীর্ঘদিন ধরেই কিন্তু এই 11 দলীয় জোটের যে আসন সমঝোতা সেটি ঘোষণা হওয়ার কথা চলছিল, এবং এই ঘোষণার প্রেক্ষিতে আজকাল করে করে কিন্তু গতকাল 11 দলীয় জোটের পক্ষ থেকে কিন্তু যেই জোটের যেই দলগুলো, সেই দলগুলো কাকরাইলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে কিন্তু আসন সমঝোতার জন্য তাদের ঘোষণা দেয়, এবং রাত 8টায় এটি ঘোষণা হওয়ার কথা থাকলেও সেটি ঘোষণা হয় রাত 8:45 পর। আমরা যেটি জানতে পেরেছি যে ইসলামী আন্দোলনের জন্য বেশ কিছু সময় অপেক্ষা করার পরই কিন্তু তারা এই ঘোষণা দিতে বিলম্ব করে। যেটি প্রশ্ন করেছেন যে আসলে কেন তারা বের হয়ে গেল, এটির দুটি উত্তর তারা দিয়েছেন। তারা প্রধান দুটি কারণ দেখিয়েছেন, একটি হচ্ছে ধর্মীয় কারণ আর একটি রাজনৈতিক কারণ তারা উল্লেখ করেছেন। তার মধ্যে ধর্মীয় কারণ হচ্ছে যে তারা বলছেন যে জামায়াত ইসলামীর সাথে তারা যেই জোট করেছিল সংস্কারের জন্য, দেশ সংস্কারের জন্য, সেই জোট থেকে বের হয়ে যাওয়ার ধর্মীয় যে কারণটি দিয়েছেন যে আল্লাহর আইনের বাস্তবায়ন, আল্লাহর আইনের যেই সংবিধান, আল্লাহর আইনের মাধ্যমে সংবিধানের বাস্তবায়নের মধ্য দিয়ে তাদের যেই কার্যক্রম, সেটি থেকে জামাত ইসলামী সরে গিয়েছে। মূলত এই একটি কারণে তারা জামাত ইসলামী থেকে সরে এসেছেন। আর আরেকটি কারণ দেখিয়েছেন যে রাজনৈতিক কারণ, সেটি বলছেন যে জামাত ইসলামীর আমির এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে দেখা করেছেন। সেখানে তিনি তারেক রহমানকে বলেছেন যে আগামী জাতীয় নির্বাচনে যদি তারা জয়লাভ করে তাহলে তারা হচ্ছে বিএনপিকে সাথে নিয়ে সরকার গঠন করবে, এমনটি অভিযোগ তারা করেছেন। তারা এটিও বলেছেন যে যদি আগামী নির্বাচন হয় সেই নির্বাচনে জাতীয় সরকার গঠন করবে বিএনপির মাধ্যমে, এবং এই জায়গা থেকে তারা বলছেন যে আগামী নির্বাচন পাতানো হতে পারে, সেই অভিযোগটি তারা নিয়ে এসেছেন, এবং সেই অভিযোগের প্রেক্ষিতে তারা কিন্তু এই জামাতের যে 11 দলীয় আসন সমঝোতার জোট, সেই জোট থেকে সরে এসেছেন। মূলত এই দুটি কারণ তারা উল্লেখ করেছেন। একটি হচ্ছে যে আল্লাহর আইনের বাস্তবায়নের মাধ্যমে যে দেশ পরিচালনা, সেখান থেকে জামাত সরে গিয়েছে। আর আরেকটি বলছেন যে তারা তাদের যে রাজনৈতিক এজেন্ডা, অর্থাৎ তাদের যেই মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্য থেকে সরে গিয়ে তারা বিএনপির সাথে সমঝোতা করে একটি পাতানো নির্বাচনের দিকে এগোচ্ছেন, এমনটি তারা অভিযোগ করেছেন। জি হাসান আল মামুন, আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই যে ইসলামী আন্দোলন বাংলাদেশের এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষ থেকে কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া জানানো হয়েছে কিনা? জি, এই বিষয়েও কিন্তু আমরা জামাত ইসলামের যে কেন্দ্রীয় কার্যালয়, সেখানে গিয়েছিলাম তাদের ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলনের পর, এবং জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহমুদ জুবাইরের সাথে আমরা কথা বলেছি। তিনি বলছেন যে এই যে ইসলামী আন্দোলন বের হয়ে গেল, এই বের হওয়ার কারণে যেই জোট, তাদের নির্বাচনী জোট, এই জোটে কোনো প্রভাব পড়বে কিনা। তারা বলছেন যে প্রভাব যদিও পড়ে, সেটি এখন এই বিষয়ে তারা খোলাখুলি আসলে বলতে চাচ্ছেন না। তারা বলছেন যে দলের যে ঊর্ধ্বতন যারা রয়েছেন তারা এখনও চেষ্টা করছেন মূলত এই ইসলামী আন্দোলনকে দলে নিয়ে আসার জন্য, যদিও আগামী 24 তারিখ পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সময় রয়েছে। এছাড়া নির্বাচনের সময় পর্যন্ত জোট একসাথে নির্বাচন করার একটি জায়গা রয়েছে। সেই জায়গা থেকে দলের যারা উচ্চ পর্যায়ে রয়েছেন তারা ইসলামী আন্দোলনের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছেন এবং চেষ্টা করছেন যে তাদেরকে একসাথে নিয়ে এসেই নির্বাচন করার জন্য। মামুন, আপনার কাছে ছোট্ট করে একটি বিষয় জানতে চাই যে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এমন কোনো কথা বলা হয়েছে কিনা, যে বা তারা ভাবছেন কিনা যে বিএনপি বা জাতীয় পার্টির সাথে জোট নিয়ে তারা কিছু বলেছেন কিনা? জি, সুন্দর বলেছেন যে আমরা এই বিষয়ে তাদেরকে প্রশ্ন করেছিলাম যে তারা যে 268 আসনে তাদের মনোনয়ন ঘোষণা করেছেন, তারা 268 আসনে নির্বাচন করবেন, সেই জায়গা থেকে বাকি আরও প্রায় 32টি আসন তাদের খালি রয়েছে। এই 32টি আসনে তারা কি করবেন,
এই জায়গা থেকে যারা তাদের যেই আদর্শ, দলের আদর্শ, সেই আদর্শের সাথে যাদের মিল রয়েছে তাদেরকে তারা সমর্থন দেবেন বলে জানিয়েছেন। আর আমরা প্রশ্ন করেছিলাম যে জাতীয় পার্টি বা বিএনপির সাথে তারা জোট করবে কিনা, সেই জায়গা থেকে তারা কিন্তু সাফ জানিয়ে দিয়েছে যে না, তারা বিএনপি বা জাতীয় পার্টি কারোর সাথেই নির্বাচনী জোটে যাবে না, এমনটি তারা বলেছেন। তবে একদম ধন্যবাদ, আপনার বক্তব্য একদমই পরিষ্কার, অসংখ্য ধন্যবাদ। ডিবিসি নির্বাচিত সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।